অরাজনৈতিক হওয়ার অর্থ হচ্ছে অনাগরিক হওয়া। সো আমি যখনই বলবো আমি অরাজনৈতিক, তখনই আমাকে ভাবতে হবে যে রাষ্ট্রে আমার কোনো অস্তিত্ব নাই। অরাজনৈতিক হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি রাজনৈতিক গোষ্ঠীর হাতের খেলনায় পরিণত হতে পারেন। মিলাদুন্নবী উদযাপন কি শুধুমাত্র সাংস্কৃতিক ব্যাপার, শুধুমাত্র ধর্মীয় ব্যাপার কি, নাকি এটা কোনো রাজনৈতিক এক্সপ্রেশন বা বক্তব্য রয়েছে? আপনি দেখবেন, আপনি মিলাদুন্নবীটা যেভাবে উদযাপন করেন, যখন মিলাদুন্নবীর উপর হামলা হয় তখন আপনার উদযাপনের ধরন অন্যরকম হয়ে যায়। এটা কেন হয়? এটা কি শুধুমাত্র ধর্মীয় চেতনার জায়গা থেকে হয়? কখনোই না। এটার পিছনে একটা রাজনৈতিক সংগ্রাম আছে, তাই না? আপনারা সবাই আমার কথা আশা করি বুঝতে পারছেন। সো আপনার জশ্নে জুলুস বা মিলাদুন্নবী বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, শবে বরাত, শবে মেরাজ, আরো অনেক রয়েছে সুন্নিদের, কোনো অনুষ্ঠানই কিন্তু একেবারে পিওর ভাবে সাংস্কৃতিক বা ধর্মীয় না। আপনি হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে আপনি রাজনৈতিক না, কিন্তু আপনি আপনার আন্তঃগোষ্ঠীয় জায়গায় কিন্তু রাজনৈতিক। কারণ আপনি জানেন যে আপনাকে বিরোধিতা করার জন্য একটা গ্রুপ আছে, ওই গ্রুপের বিরোধিতার বিপরীতে গিয়ে আপনি যে কর্মকাণ্ডগুলো করেন সেগুলো অবশ্যই রাজনৈতিক। রাজনীতিকে আমরা এভাবেই দেখি। এখন আমার কথা হচ্ছে, আমরা যখন আমাদের গোষ্ঠীয় জায়গা থেকে, পর্যায় থেকে যখন আমরা রাজনৈতিক হয়ে পড়ি, তখন রাষ্ট্রীয় কোনো প্রশ্নে আমরা কেন রাজনৈতিক হইতে পারি না, বা রাজনৈতিক হওয়ার কেন আমরা উৎসাহ বা ওই সাহস আমরা দেখাতে পারি না? এটা হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পরে সুন্নি কমিউনিটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। এবং রাষ্ট্র কিভাবে চলবে, একটা দেশে আপনার অবস্থান কি হবে, আপনার সমাজের অবস্থান কি হবে, রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রযন্ত্রের সাথে সেই সমাজ এবং সেই ব্যক্তির ইন্টারেকশন কি হবে, ভাব বিনিময় কেমন হবে, সেটা অবশ্যই কিন্তু ভাবতে হবে। অরাজনৈতিক হওয়ার অর্থ হচ্ছে অনাগরিক হওয়া। সো আমি যখনই বলবো আমি অরাজনৈতিক, তখনই আমাকে ভাবতে হবে যে রাষ্ট্রে আমার কোনো অস্তিত্ব নাই। সমাজে আমার হয়তো অস্তিত্ব আছে, কিন্তু রাষ্ট্রে আমার কোনো অস্তিত্ব নাই। সো এই প্রশ্নগুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এখন আমরা বাংলাদেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়বে বলে একটা প্রত্যয় ব্যক্ত করছে। সেই প্রত্যয়ে বাংলাদেশের সুফি সুন্নি কমিউনিটি কিভাবে অংশগ্রহণ করবে এটা এখনো ছাত্র জনতার কাছে ক্লিয়ার না। এবং ছাত্র জনতা বা আমরা চাই না যে নতুন দেশ গঠনে, আমরা আমাদের এক দফা দাবির মধ্যে বলেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বলেছি আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থার অস্তিত্ব থাকবে না, এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে। রাজনৈতিক বন্দোবস্ত করা হয় রাজনৈতিক গোষ্ঠীদের সাথে। সেখানে দেশ গঠনের ক্ষেত্রে আপনাদের অবস্থান কোথায় হবে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনাদের সাথে বোঝাপড়া কেমন হবে রাষ্ট্রের, এটা কিন্তু আপনাদের এখনই বিবেচনা করার সময় এসেছে। ও ইতিহাস একটা জনগোষ্ঠীকে কিছু ঐতিহাসিক সুযোগ দেয়। যেমন আমরা দেখেছি যে বাংলাদেশের বা আমাদের বেঙ্গল বেসিনের লাস্ট 100 বছরের ইতিহাস যদি দেখি, হাতে গোনা 4-5টা সুযোগের বেশি পাওয়া যায় না। আমি যদি পিছন থেকে ধরি 2024, 1990, 71, 52, 47, 1905, এই কয়েকটা ঐতিহাসিক পালাবদলের ঘটনা ঘটেছে বাংলাদেশে। আপনি কিন্তু এই ধরনের সুযোগ প্রতিদিন পাবেন না, প্রতি বছর পাবেন না। ইতিহাস খুবই নির্মম এবং একই সাথে খুবই ইন্টারেস্টিং। এই জন্য খোদাও বলেছেন আনাদ দাহার, দাহার খুবই ইন্টারেস্টিং, এবং দাহার থেকে ইবনুল ওয়াক্ত বের হইতে হয়, সময়ের সন্তান। সময়ের সন্তানরাই সময়কে গড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে হবে, আপনারা কি সময়ের সন্তান হইতে চান নাকি কালের গহ্বরে হারাই যেতে চান? এবং
অরাজনৈতিক হওয়ার আরেকটা বড় বিপদ হচ্ছে সে কখন রাজনৈতিক শক্তিদের হাতে দাবার গুটিতে পরিণত হয় সে নিজেও বুঝতে পারে না। সুন্নিদের ক্ষেত্রে এটা হয়েছে। আমি আজকে কিছু কথা বলবো, যেহেতু এখানে সুযোগ পেয়েছি এবং পরবর্তীতে আবার কখন এভাবে কথা বলা হয় আমি নিজেও জানি না। এখানে নেতৃস্থানীয় ব্যক্তিগণ আছেন, আশা করি আমার কথা বেয়াদবি দিবেন না। আমার কাছে আমাকে যারা চিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জানে যে আমি গত 7-8 বছর ধরে কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছি যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নতুন বোঝাপড়া তৈরি করতে, যে বোঝাপড়াটা মোট রাষ্ট্রকেন্দ্রিক এবং একটা শুধুমাত্র একটা ধর্মীয় গোষ্ঠী থেকে কিভাবে উত্তরণ করে দেশ গঠনে অবদান রাখা যায় সেই বোঝাপড়া তৈরির ক্ষেত্রে আমরা গত কয়েক বছর ধরে কাজ করছি। তো ওই জায়গা থেকে যেটা বলছিলাম যে অরাজনৈতিক হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি রাজনৈতিক গোষ্ঠীর হাতের খেলনায় পরিণত হতে পারেন। এখন আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে এখন একটা সত্য অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটা হচ্ছে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে এই দেশকে যারা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছে। আরেকটা হচ্ছে যারা রাষ্ট্রযন্ত্রের ক্ষমতাকে ব্যবহার করে ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে, তাদেরকে খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন অরাজনৈতিক যে সমস্ত সামাজিক গঠন রয়েছে, সংঘ রয়েছে, সেখানে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে। এটা বাংলাদেশের প্রত্যেকটা কমিউনিটির বর্তমানে ঐতিহাসিক দায়িত্ব এটাকে নিশ্চিত করা। আমি বলছি না যে তাদের অস্তিত্ব থাকবে না বা তাদের অস্তিত্বের অধিকার নেই, তাদের মানবিক অধিকার নেই, এই কথা আমি কোনোভাবেই বলছি না। কিন্তু আমি বলছি, শব্দটা খেয়াল করবেন, পুনর্বাসিত হওয়া, রিহ্যাবিলিটেশন, সেটা যেন কোনোভাবে কোনো কমিউনিটির মাধ্যমে না হয়। কারণ এখনো সমস্যার সমাধান হয় নাই। 1-1.5 হাজার ছাত্র জনতার শহীদের মৃতদেহের উপরে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলার প্ল্যাটফর্ম পেয়েছি। যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর জন্য নির্দেশ দিয়েছে, আগে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তাদেরকে তাদের যে ন্যায্য পাওনা সেটা বুঝিয়ে দিতে হবে। তারপর তাদের সাথে আমাদের সংলাপের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তার আগে নয়। এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। কারণ রাসূলের আদর্শ ইনসাফ এবং ইহসান, ইনসাফ এবং ইহসান করার মাধ্যমেই সমাজ থেকে জুলুম দূর হয়। রাসূলের যে এসেন্স বা সারবস্তু, যেটা রহমত বলি আমরা, দয়া, সেই দয়া তো এই সমাজ থেকে উঠে গেছে। আছে কি? দয়া তো নাই। দয়া যদি থাকতো তাহলে 10 ফিটের দূরত্বে মেরে ফেলা যেত না সরাসরি গুলি করে। সো ধর্মকে শুধু রিচুয়ালের জায়গা থেকে বোঝার যেই চর্চা, সেটা থেকে বেরোয় আসতে হবে। ধর্মের মধ্যে যেই আইডিয়াগুলো থাকে, সেই আইডিয়াগুলো বৃহৎ অর্থে সমাজেও থাকে এবং রাষ্ট্রেও থাকে। সো ধর্মের বর্গ থেকে বের হয়ে আসার পরেও ধর্ম কিন্তু যায় না মানুষের শরীর থেকে, মানুষ পট থেকে যায় না। সো আমরা যদি বোঝাপড়ার ওই পর্যায়ে যাই, তাহলে আমরা দেখব যে ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার সারা জীবনে যে সমস্ত আইডিয়া প্রচার করে গেছেন, গত 15 বছরের প্রত্যেকটা আইডিয়াকে ভায়োলেট করা হয়েছে, প্রত্যেকটা আইডিয়াকে অ্যাবিউজ করা হয়েছে। তা আমরা যদি বলি বা আপনারা যদি বলেন
যে আপনারা হচ্ছে রাসূলের আশেক, তাহলে গত 15 বছরের যেই শাসন কাঠামো সেটার ব্যাপারে আপনাদের বক্তব্য কি হবে? সেটার ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? আপনি কি রাসূলের আশেক হয়ে রাসূলের যেই মূল মন্ত্র এই বিশ্ব মানবের প্রতি ছিল, সেই মূল মন্ত্রকে যখন অগ্রাহ্য করা হয়েছে সেটা কি আপনি মেনে নেবেন, নাকি সেটার বিরুদ্ধে আপনার অবস্থান হবে? এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। ইনসাফ আমাদের সাথে হয় নাই, এবং যার সাথে ইনসাফ হয় নাই সে যদি মতাদর্শগত দিক থেকে আমার বিরোধী হয়, কিন্তু সে তো এই দেশের নাগরিক, তার ব্যাপারে আমাদের কথা বলতে হবে, তার পক্ষে আমাকে দাঁড়াতে হবে। এই যে যখন মাজারগুলো ভেঙেছে বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, উদারমনা শ্রেণী, তারা কিন্তু আপনাদের পক্ষে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু কথা বলেছে। কারণ হচ্ছে কি? কারণ আপনিও একটা দেশের নাগরিক, তিনিও একটা দেশের নাগরিক। একটা দেশের নাগরিক যখন নাগরিক অধিকার যখন হরণ হয়, তখন প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব থাকে তাদের সে অধিকারের পক্ষে কথা বলার। ঈদে মিলাদুন নবীর শোভাযাত্রায় জশ্নে জুলুসে যখন হামলা হয়েছে, তখন সবাই কথা বলেছে। আপনাদেরও এই দায়িত্ব কিন্তু থাকে, এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক হয়ে ওঠার প্রক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে নিজের যেই মতাদর্শের খোলস, সেই খোলসের বাইরে এসেও ভিন্ন মতাদর্শী নাগরিকের সাথে যখন অন্যায় হয়, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারার ওই ক্ষমতা অর্জন করতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক হয়ে ওঠার প্রথম পদক্ষেপ। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেহেতু বলেছি যে আমি অরাজনৈতিক মঞ্চে রাজনৈতিক বক্তা হিসেবে কথা বলার বিপদ নিয়ে এসেছি, সো অনেক রাজনৈতিক কথা বলেছি, বাট এই কথাগুলো জরুরিও। তো শেষ করব এটা দিয়ে যে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, আপামর যেই দরবারগুলো রয়েছে, এবং এটা কিন্তু কোনো অংশে কম নয় সংখ্যার দিক থেকে, এবং সামাজিক আকারের দিক থেকেও যদি চিন্তা করি, বাংলাদেশের সুন্নিরা কিন্তু কম নয়। কিন্তু দেখা যায় তাদের রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে যদি চিন্তা করি, বাংলাদেশের যেই মূল মূল কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের রিপ্রেজেন্টেশন ওইভাবে দেখা যায় না। এটা এই কারণে নয় যে তাদের আসলে যোগ্যতা নাই, বরং এই কারণে যে তারা ওইভাবে এখনো ভাবতে শুরু করে নাই। অসংখ্য যোগ্য মানুষ আমাদের চোখে দেখা যায় আসতে, কিন্তু তাদেরকে ভাবতে হবে। আপনারা যদি কালচারালি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের মধ্যে যতগুলো মুসলিম কমিউনিটি আছে, এর মধ্যে কালচারালি সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে সুন্নি কমিউনিটি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক। মানে কেন আমরা আরো একজন নজরুল গত 50 বছরের চেষ্টা করেও বানাতে পারি নাই, এই প্রশ্নটা বোধহয় আমাদের করার এখন সময় এসেছে। কেন এখনো আমাদেরকে, যখন আমরা সাংস্কৃতিক জায়গায় কথা বলি, আমাদেরকে সংস্কৃতি ধার করতে হয়, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। অনেকগুলা ফ্রন্টে কাজ করার অনেক জায়গা তৈরি হয়েছে, ওই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের যারা শায়ের আছেন তারা কি আসলে কতটুকু মিউজিক্যালি ট্রেইনড, সেটা নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আপনারা দেখবেন এই যে মনজুরুল কাউনাইন, খুরশিদ আহমদ, আজম চিশতি, এই যে কিছুক্ষণ আগে আমার এখানে একজন মোল্লা জামির একটা নাত পড়েছিলেন, তো এই মোল্লা জামির নাত অনেকগুলো কম্পোজিশন আছে, এর মধ্যে সবচেয়ে চমৎকার যে কম্পোজিশন
সেটা হচ্ছে সৈয়দ আজম চিশতি, ওনার। তো ওই কম্পোজিশনটা কিন্তু আমি বাংলাদেশে কারো মুখে এখনো শুনি নাই। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে সুর, মিউজিক যেটাকে আমরা বলি, ইসলামী সঙ্গীত সংগীত আমরা বলি না, ইসলামী সঙ্গীত, সঙ্গীত জিনিসটা থাকে না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটা কেন হয় না? এটা কি আমাদের সঙ্গীতের ব্যাপারে দৃষ্টিভঙ্গিগত কোনো কারণ, নাকি সঙ্গীতটাকে আমরা আসলে আমাদের করে নিতে পারতেছি না? অন্যান্য দেশে কিন্তু আমরা এটা দেখি, তুর্কিতে দেখি আমরা যে যে আরবিতে যে মাকামাত বলে, মাকামাত অ্যারাবিক, সেই মাকামাত দিয়ে তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশে এই চর্চাটা এখনো হয় নাই। বাংলাদেশে দুই তিনটা ভার্সনে কোরআন তেলাওয়াত করা হয়, সেই দুই তিনটা ভার্সনও কিন্তু ধার করা। সেটা হচ্ছে মক্কা মদিনা যে পড়ে সুদাইস আর হুজাইফ তাদের। কিন্তু এর বাইরেও যে আরো 4-5 ধরনের মাকামাত আছে, সেই মাকামাত দিয়ে যে তেলাওয়াত করা যায়, সেই মাকামাতের ভিত্তিতে যে কম্পোজিশন করা যায়, এটা কিন্তু আমরা ভাবি না। সো হয়তো একটু অগোছালো হচ্ছে, বাট আমি নোক্তাগুলো দিয়ে যাচ্ছি আর কি। এই যে সাংস্কৃতিক ফ্রন্টে যে সমস্ত জায়গায় আমাদের বোঝাপড়ার এখনো আরো রিফাইন করে নেওয়ার সুযোগ আছে, ওই জায়গাগুলোকে আমাদের এখন লুফে নিতে হবে। এই যে আসলে ক্যালিগ্রাফি চমৎকার না? কিন্তু এই চর্চাটা কিন্তু আমাদের মধ্যে এখনো এতটা জনপ্রিয় না। তো এটাকে জনপ্রিয় করতে হবে। এবং এই ক্যালিগ্রাফিকে অ্যারাবিকের যে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন থেকে বের করে কিভাবে বাঙালি মুসলমানের সংস্কৃতিতে রূপান্তর করা যায় সেটাকে নিয়েও ভাবতে হবে। আমাদেরকে দিন শেষে মনে রাখতে হবে যে আমরা বাঙালি মুসলমান। সো বাঙালি মুসলমানের সংস্কৃতি বাংলার ভূখণ্ডে তৈরি হয়। সরাসরি আরব থেকে ইম্পোর্ট করা যে কালচার, সেটার বিপদ আপনারা দেখতেছেন, তাই না? আমাকে একদিন একজন বলতেছিল যে বালাগাল উলা বিকাম আলিহি, এটা শেখ সাদি লেখা না? তো এটা হচ্ছে পড়া বিরাট, কারণ এটা একজন কবি লিখেছেন। এটা কিন্তু সরাসরি আরব থেকে ইম্পোর্ট করা কালচার। আমাদের ভাই বন্ধুরা যখন বিভিন্ন বক্তব্যে বলে যে দেয়ার আর মেনি ইসলামস ইন দ্য ওয়ার্ল্ড, আপনারা তো শুনেছেন, তখন অনেকে এই আইডিয়াটাকে নিতে পারে না। বুঝতে পারছেন যে কিভাবে একটা পৃথিবীতে অনেকগুলো ইসলাম থাকতে পারে। মূলত আমরা যেটা বলতে চাই যে ইসলাম অ্যাজ এ থিওলজি ওয়ান, বাট ইসলামের যে স্থানিক এবং যে কালিক, মানে হচ্ছে যে জমান এবং মকান আছে না, মাকান এবং জামান, দুইটা জায়গা থেকে ইসলামের যে জার্নি, ওই জার্নিটা প্রভাবিত হয়েছে। আপনি দেখেন আরব থেকে যখন ইরানে ইসলাম আসে, ইসলামের মধ্যে কিন্তু ইসলামের কালচারাল এক্সপ্রেশনে কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। ফার্সি ইসলামকে সমৃদ্ধ করেছে। তারপর সেখান থেকে যখন তুর্কিতে গেল, দেখেন কি হয়। সেখান থেকে যখন বোখারায় গেল, দেখেন কি হয়। আন্দালুসিয়াতে যখন গেল, দেখেন কি হয়। ইবনে আরবি কোত্থেকে এসেছে? আন্দালুসিয়া থেকে এসেছে। আন্দালুসিয়ার ইসলাম, আরবের ইসলাম, এই দুইটার মধ্যেকার যে ইন্টেলেকচুয়াল যে বোঝাপড়া, সেটা কি এক না। বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, যদি আপনারা বাংলাদেশের ভূগোল সম্পর্কে যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন নদীর যে চ্যানেল, নদীর চ্যানেল ধরে 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 ইসলামটা প্রচার হয়েছে। সুফি দরবেশরা কিন্তু নদীর চ্যানেল ধরে গিয়েছেন। চট্টগ্রামে মহসেনা আউলিয়া আসার যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু নদীভিত্তিক। তারপর চাঁদপুরে ডাকাতিয়া নদীর যেই অববাহিকা, সেই অববাহিকা কেন্দ্র করে অসংখ্য অলি আল্লাহর মাজার আছে। আমরা যখন বলি রিভার অ্যান্ড ইসলাম, তখন আমরা আসলে কি বুঝাই? নদীময় বা নদী বিধৌত ইসলাম যখন আমরা বলি, তখন আমরা বাংলাদেশে ইসলাম প্রচারের যে একটা ইউনিকনেস, একটা অনন্যতা রয়েছে, সেই অনন্যতাকে চিহ্নিত করার চেষ্টা করি আমরা। যে আরবে যেভাবে ইসলাম প্রচারিত হয়েছে, বাংলাদেশে একইভাবে ইসলাম প্রচারিত হয় নাই। বাংলাদেশে ইসলাম প্রচারকরা বাংলাদেশের মানুষকে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনকার যারা ইসলাম প্রচারক আছেন, তারা আমাদেরকে আরব বুঝতে বলেন, মক্কা মদিনার দলিল দেন। মক্কা মদিনাতে এখন কেমন ইসলাম চর্চা হয় আপনার মধ্যে ভালো মতোই জানেন। তো এগুলো হচ্ছে জাস্ট নোক্তা আর কি। যেটা আমি আসলে বলতে চাচ্ছি, এটা বলেই শেষ করি,
বাংলাদেশে আমরা এখন ইতিহাসের এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যে আপনি এখন আসলেই নিজের মত প্রকাশ করতে পারেন, ওই সুযোগটা এখন তৈরি হয়েছে। আপনারা অনেকে হয়তো গত 15 বছরে একটু নিশ্চিন্ত ছিলেন যে আমি তো ঠিকই আছি, আমাকে তো আর মারতেছে না। কিন্তু আইরনি হচ্ছে, আপনি যদি রাজনৈতিকভাবে মাঠে উপস্থিত হতেন আপনাকে একইভাবে মারা হইতো। আপনি তখন রাজনৈতিকভাবে মাঠে উপস্থিত ছিলেন না। The only difference between who suffered and who didn't was that you were not present in the field as political group. আপনি পলিটিক্যাল গ্রুপ হয়ে যদি গত 15 বছরে আল্লাহ নবীর নাম নিতেন, আপনি মাইর খাইতেন। This is the critical distinction you have to understand. But ওই বাইনারি রাজনীতির যেই ক্ষোভ, ওই ক্ষোভবদ্ধতা থেকে আমরা এখন বের হয়েছি। আমরা এখন আগের মতো যে বিভেদের রাজনীতি, যে টুপি দাড়ি দেখলেই বোধহয় জঙ্গি, ওই রাজনীতি থেকে এখন বের হয়ে আসছি। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে বাইনারি রাজনীতির ফলে নিজেদের মধ্যে যে বিদ্বেষ, যে এলিয়েনেশন শব্দ অর্থ হচ্ছে দূরত্ব, যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে এখন আমাদেরকে মিটিয়ে নিতে হবে। আমাদের বাংলাদেশে অসংখ্য শ্রেণীর মানুষ রয়েছে, কেউ লিবারাল, কেউ বামপন্থী, কেউ মধ্যমপন্থী, কেউ ডানপন্থী, ঠিক আছে? এরকম অসংখ্য মানুষজন রয়েছে। কেউ আস্তিক, কেউ নাস্তিক, তাই না? কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, আছে না? কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডায়ালগ হয় না। আমি লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমরা দেখছি 90 দশকে, আমার বাবা আলেম ছিলেন, আব্বুর বুকসের বই প্রায় দেখতাম, এখানে বহস হচ্ছে, ওখানে বহস হচ্ছে। বহসের কালচারটা তখন ছিল যখন দুইটা ইসলামিক কমিউনিটির মধ্যে কোনো মতভেদ হইতো, ফিকহি বা আকীদারগত, সেখানে আমরা দেখতাম যে বাহাস হইতো, এক গ্রুপের সাথে আরেক গ্রুপে বাহাস হইতো। কিন্তু গত 15 বছরে কি হয়েছে যার ফলে বাহাসের সংস্কৃতি উঠে গেছে? এখন ঘোষণা দিয়ে মাজার ভাঙতে যায়। কেন? যারা মাজার জিয়ারত করে তাদের সাথে কি ডায়লগ করা যায় না? তাদের সাথে কি বহস করা যায় না? এই অসহিষ্ণুতা তৈরি করার পিছনে এই ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। সে মানুষকে ভাবাইতে শিখছে যে র্যাডিক্যালিজম ছাড়া বোধহয় সে তার অধিকারটা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য সে র্যাডিক্যালিজমের পথ নিছে। এটা একটা অন্যতম বড় কারণ। র্যাডিক্যাল প্রোগ্রাম তো আছেই, এটার পাশাপাশি এইটা একটা বড় কারণ যে আপনাকে ভাবানো শেখানো হয়েছে যে আপনি যতক্ষণ পর্যন্ত না একটা র্যাডিক্যাল পদ্ধতি অবলম্বন করবেন আপনি আপনার চাওয়া পাওয়া অর্জন করতে পারবেন না। এই যে রিগ্রেসিভ পলিটিক্স, নিজেকে খর্ব করার রাজনীতি, এই খর্ব করার রাজনীতি থেকে আমাদেরকে এখন বের হয়ে আসার সময় হয়েছে। আপনারা শুকরিয়া করেন যে গত 15 বছর আপনারা তেমন কোনো ক্ষতির শিকার হন নাই, কিন্তু ভবিষ্যতে আপনারা যদি একইভাবে রাজনৈতিকভাবে অনুপস্থিত থাকেন আপনারা একদমই হারাই যাবেন এবং আপনাদের অধিকারের পক্ষে কথা বলার কেউ থাকবে না। এটা কিন্তু আপনারা গত 1 মাস অলরেডি টের পাইছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে আপনার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে এরকম মানুষ নাই। এটা কেন? এটা হচ্ছে আপনার রাজনৈতিক প্রতিনিধিত্বতা না থাকার কারণে। সো আমার শেষ বক্তব্য এটাই, এটা অস্তিত্বের জায়গা থেকেও, যেহেতু আমরা এখন আধুনিক জাতি রাষ্ট্রে বসবাস করি, আমরা কিন্তু সেই 1400 বছর আগের যে উম্মাতে নাই, উম্মার আইডিয়া কলাপস হয়ে গেছে। এখন আমরা আধুনিক জাতি রাষ্ট্রে বসবাস করি। ওই আধুনিক জাতি রাষ্ট্রে কিভাবে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি এবং রাষ্ট্রের সাথে আমার যে বোঝাপড়া, ব্যক্তিক জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে এবং রাষ্ট্রীয় জায়গা থেকে, ওই বোঝাপড়াটাকে কিভাবে আমি পলিসিতে, নীতি নির্ধারণে আমি কিভাবে ট্রান্সলেট করতে পারি, সেটা নিয়ে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। এটা বলে এই আশাবাদ ব্যক্ত করে যে আমরা একসময় বাংলাদেশে সাংস্কৃতিকভাবে এবং ধর্মীয় উদারতা, পরমত সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে বাংলাদেশে আমরা অন্যতম পছন্দনীয় কমিউনিটিতে রূপান্তরিত হব এবং ছাত্র ও জনতার কাতারে এসে
ছাত্র জনতার হাতে হাত রেখে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশকে গড়তে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।